আসসালামু আলাইকুম, মিলন স্যার বলছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরবর্তীতে ওই ক্লাসটি রিভিউ করবে তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের এমসিকিউ এবং বিএসকিউ পাশাপাশি জ্ঞান অনুধাবনের দ্বিতীয় পর্বের আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি কেমিস্ট্রি মিলন স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস যে আজকের ক্লাস থেকে তোমাদের তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, 21, 22 বা পরবর্তী যে কোনো এইচএসসি পরীক্ষা, পাশাপাশি অভ্যন্তরীণ কোনো কলেজের পরীক্ষা এবং পাশাপাশি ভর্তি পরীক্ষায় আজকের এই সাজেশন বা ক্লাস থেকে সর্বোচ্চ এমসিকিউ কমন পড়বে, সেই প্রত্যাশাই শুরু করছি। তো এইচএসসি 2021 স্পেশালি, পাশাপাশি 2022, 23 বা পরবর্তী সাল এবং ভর্তি পরীক্ষা, বিশেষ করে মেডিকেল বোর্ড, ইউনিভার্সিটি পরীক্ষায় এখান থেকে সর্বোচ্চ এমসিকিউ কমন পড়বে ইনশাল্লাহ। এই জন্য আমি এটাকে সুপার সাজেশন বললাম। তো চলো আমাদের পরিবেশ রসায়নের পর্ব 1-এর যে এমসিকিউ ক্লাস, তার ধারাবাহিকতায় আজকে আমরা মূলত পর্ব 2-এর আলোচনা করব। আমি পর্ব 1-এ প্রায় 17টি এমসিকিউ এর কলাকৌশল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি আসলে একটা এমসিকিউ পারলে কীভাবে অনেকগুলো পারা যায়, অর্থাৎ তার শর্ট টেকনিক, শর্টকাট পদ্ধতি, তারপরে কিছু ট্রিক্স বা টিপস কীভাবে তুমি সহজে এমসিকিউ মনে রাখতে পারো বা অনেকগুলো একটা শিখে অনেকগুলো পারতে পারো। তাই জন্য শর্ট টেকনিক, স্ট্র্যাটেজি, শর্টকাট বা টিপস, মেথড যা আছে সব আমরা এখান থেকে শিখতে চেষ্টা করব। পাশাপাশি যদি তোমার এই ক্লাস বুঝতে কোনো সমস্যা হয়, কোনো লেখা বুঝতে অসুবিধা হয়, যে কোনো ধরনের সমস্যা তুমি আমাকে কমেন্ট করতে পারো। আমার বিশ্বাস যে আমি কমেন্টের মাধ্যমে তার উত্তর দিতে পারবো। ছোটোখাটো যে কোনো সমস্যা হলে তুমি আমাকে কমেন্ট করতে পারো, এইচএসসি পরীক্ষা রিলেটেড বা এইচএসসি সিলেবাস সম্পর্কিত, ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। তো চলো দেখা যাক আমাদের আজকে দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ পরিবেশ রসায়নের এমসিকিউ এর দ্বিতীয় পর্বের আলোচনা আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো যে আমরা পরের এমসিকিউটা দিলাম যে 927 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.25 মোল কার্বন ডাইঅক্সাইড এত চাপে 1 লিটার আয়তন দখল করলে সে কি আদর্শ বা বাস্তব বা নিরপেক্ষ কী আচরণ করবে, বা এমসিকিউর মধ্যে সে আসবে কী আচরণ করবে। সেক্ষেত্রে আমরা এরকম আচরণের প্রসঙ্গ আসলে পিভি সমান জেড এন আর টি, এই সূত্রের সাহায্যে সংকোচনশীলতার গুণাঙ্ক জেড বের করবো। আমি আগে আলোচনা করছি সংকোচনশীলতার গুণাঙ্ক কি। উল্লেখ্য, আমি আবার বললাম জেড হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। তাহলে এখানে জেড ইকুয়াল পিবি ভাগ এনআরটি, তাহলে আমরা বলতে পারি পিবি এবং এনআরটির অনুপাতকে সংকোচনশীলতার গুণাঙ্ক জেড বলে বা পেষণ গুণাঙ্ক বলে। এই পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতার গুণাঙ্ক যদি জেড ইকুয়াল 1 আসে তাহলে গ্যাসটি আদর্শ আচরণ করবে, আর নট ইকুয়াল 1 আসলে বাস্তব আচরণ করবে। তাহলে ফলো করো যে আমাদের এই কন্ডিশনে তাপমাত্রাকে আমরা ওই যে ক্যালভিনে নিলাম, চাপ এটিএমে আছে, আয়তন লিটার রাখলাম, কারণ এখানে আমরা যে পিভি সমান এনআরটিতে যে বা এই সূত্রে যে আর এর মান ব্যবহার করি 0.081, তার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে এই লিটার হচ্ছে আয়তনের একক, এটিএম চাপের একক, পার কেলভিন, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। মনে রাখতে হবে যে ধ্রুবক কাউকে ফলো করে না, সবাই ধ্রুবককে ফলো করে। এজন্য আমরা ধ্রুবকের একক ঠিক রাখতে গিয়ে অন্যান্য রাশির একক ধ্রুবকের মতো করে নেব। অর্থাৎ ধ্রুবকের লিটার আছে বলে এই অঙ্কের আয়তন লিটার করতে হবে, না থাকলেও করতে হবে। ধ্রুবকে এটিএম আছে বলে এই অঙ্কের চাপের একক এটিএম করতে হবে। এরকম ধ্রুবককে ফলো করতে হবে এক কথায়। তো ফলো করে মানগুলো আমরা এখানে বসাইলাম, আর এর মান, জেড এর মান পাইলাম 1। সুতরাং গ্যাসটি আদর্শ আচরণ করবে। তাহলে এই কন্ডিশনে যদি আমরা একটা গ্যাসকে নিয়ে যাই তাহলে গ্যাসটা কী করবে? আদর্শ আচরণ করবে। তারপরের অঙ্ক দেখো যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 এটিএম চাপে এত লিটার 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাস কীরূপ আচরণ করবে। তো একইভাবে আমরা জেডের মান বের করলাম, করে দেখলাম জেডের মান পাইলাম আমরা 0.71। যেহেতু 1 আসে নাই, একের কম বেশি মানে কম আসছে, অর্থাৎ জেড নট ইকুয়াল 1, সুতরাং এই কন্ডিশনে গ্যাসটি বাস্তব আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন কিন্তু যেমন আমাদের সিকিউ বা সৃজনশীলে আসতে পারে, পাশাপাশি এমসিকিউর মধ্যেও আসতে পারে। আর আমি তোমাদেরকে এখানে একটু অ্যাড্রেস করবো যে আমার তোমরা কেমিস্ট্রি মিলন স্যার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করে প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখবা পরিবেশ রসায়নের মধ্যে কিছু ক্লাস দেওয়া আছে এই সম্পর্কে, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তুমি সেখান থেকে এই ক্লাসটা বিস্তারিত দেখে নিতে পারো। তো চলো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো, আমাদের ঠিক পরের এমসিকিউ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 মিলিমিটার ইজি চাপে 150 ml নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সৃজনশীলে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবা, যখন একটা অঙ্কের মধ্যে একটা তাপমাত্রা, একটা চাপ, একটা আয়তন, এই তিনটা রাশি একবার করে ইউজ থাকবে, সেক্ষেত্রে আমরা পিভি সমান এনআরটি প্রয়োগ করব।
আর এরকম অঙ্কে অনুসংখ্যা চাইলে বা আণবিক ভর চাইলে আমরা প্রথমে কি করব, এন এর মান বের করব। তাহলে এখানে দেখো এই সমীকরণ থেকে এনকে ফ্রি করে নিলাম, পিবি ভাগ আরটি। তো যেহেতু এখানে তাপমাত্রা, চাপ, আয়তন তিনটা রাশির ইউজ আছে, সেক্ষেত্রে আমরা মোলার গ্যাস দ্রবক আর এর মান এটা নেব যেখানে আয়তন, চাপ এবং তাপমাত্রার ইউজ আছে। লিটার মানে আয়তন, এটিএম মানে চাপ, কেলভিন মানে তাপমাত্রা। এই জন্য আমরা পিভি সমান এনআরটির মধ্যে এই তিন ধরনের রাশির ইউজ থাকে আর এর মান এটা ব্যবহার করি 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর এখানে আয়তনের একক লিটার থাকায় এই অঙ্কে আমরা অন্য আয়তনকে লিটারে নিতে হবে, কারণ ধ্রুবক কাউকে ফলো করে না, সবাই ধ্রুবককে ফলো করে এককের বেলায়। আবার একই অঙ্কের মধ্যে এককের মিক্সচার করা যাবে না, যেমন বাংলায় যেমন সাধুচরিত মিশ্রণ দূষণীয়, একইভাবে একই অঙ্কে একই রাশির দুই জাতের একক ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে একটা এককে করতে হবে। আর যেহেতু ধ্রুবক মানে তো স্থির, তার মানে এককও স্থির থাকবে, সেক্ষেত্রে আমরা কী করব, অন্যান্য রাশির একক ধ্রুবকের মতো করে নিব। এই জন্য এই অঙ্কে আয়তনকে এমএলকে লিটার করলাম, 1000 দ্বারা ভাগ করলাম, কারণ আমরা জানি ছোটো থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তারপরে চাপ মিলিমিটারকে এটিএম করলাম, যেহেতু আমাদের এই অঙ্কে চাপের একক এটিএম, আর মিলিমিটারকে এটিএম করলে 760 দিয়ে ভাগ করতে হয়। তারপরে সেলসিয়াসকে ক্যালভিনে নিলাম, অর্থাৎ 273 যোগ করলাম। এখান থেকে আমরা মোল সংখ্যা বের করে দেখলাম 2 মোল। তাহলে আমরা তো জানি যে এসটিপিতে 1 মোল গ্যাসে বা এসিটিপিতে যেটাই বলো 1 মোল গ্যাসে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। এসটিপি এবং এসিটিপিতে অণু সংখ্যা বড় সংখ্যার কোনো পার্থক্য নাই, শুধু আয়তনের পার্থক্য আছে। তাহলে 1 মোলে অণু থাকে এতটি, আর যেহেতু আমাদের 2 মোলে অণু থাকে এতটি, হয়ে গেল আনসার। আর যদি তোমার কাছে আণবিক ভর চাইতো, তখন হয়তো গ্যাসের ভর দেওয়া থাকতো, তখন আমরা সূত্র লিখতাম ডব্লিউ ইকুয়াল পিভি সমান ডব্লিউ ভাগ এমআরটি। সেখানে ডব্লিউ মানে গ্যাসের ভর দেওয়া থাকলে এম বের করে নিতাম। ওই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে সংকট বা ক্রান্তি তাপমাত্রা কার কত। এই ক্ষেত্রে আমি একটু কথা বলে নিই তোমাদের, সেটা হচ্ছে সংকট বা ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা হচ্ছে একই, বা ইংরেজিতে ক্রিটিক্যাল টেম্পারেচার, এই জন্য এটাকে টিসি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যে তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে চাপ প্রয়োগে তরল করা যায় না। আমরা জানি গ্যাসকে চাপ দিলে সে সংকুচিত হয়ে তরল হয়, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে গ্যাসের, যে তাপমাত্রার উপরে গেলে তাকে আমরা যতই চাপাচাপি করি সে তরল হয় না। এটাকে আমি বলি গ্যাসের আরএফএল অবস্থা। যেমন অ্যাড করে না আরএফএল প্লাস্টিকের, যে যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই। সেক্ষেত্রে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে চলে গেলে তুমি ওই তাপমাত্রায় গিয়ে তুমি যতই চাপ দাও সে আর তরল হবে না। যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি 31.1 আগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চাপ দাও তাহলে সে তরল হবে, কিন্তু এর বেশি তাপমাত্রায় যেমন 32-33-এ গিয়ে তুমি যতই চাপাচাপি করো কার্বন ডাইঅক্সাইড কিন্তু তরল হবে না। ঠিক একইভাবে দেখো নাইট্রোজেনের সংকট তাপমাত্রা হচ্ছে -147 ডিগ্রি সেলসিয়াস, মানে এই তাপমাত্রা পর্যন্ত তাকে চাপ দিলে সে তরল হবে, এর বেশি তাপমাত্রায় সে তরল হবে না। একইভাবে হাইড্রোজেনের সংকট তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এই তাপমাত্রার নিচে তাপমাত্রায় সে কী হবে, তরল হবে, এর বেশি তাপমাত্রায় সে তরল হবে না। কার্বন ডাইঅক্সাইডের, এখানে অপশন সবগুলি সঠিক। আসলে আমার নাইট্রোজেন, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রাগুলো মনে রাখার জন্য আমি তিনটাই দিলাম, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, ইভেন বহুপদী সমাপ্তি সূচক আসতে পারে। তারপরে অ্যামোনিয়ার সন্ধি তাপমাত্রা কত, উল্লেখ্য ক্রান্তির সংকট সন্ধি একই তাপমাত্রা, এটা হচ্ছে 132.4। তার মানে এই তাপমাত্রার নিচে অ্যামোনিয়াকে চাপ দিলে সে কী হবে না, তরল হবে না, কিন্তু এই তাপমাত্রার নিচে তাকে চাপ দিলে সে কী হবে, তরল হবে। কিন্তু এই তাপমাত্রার উপরে বা বেশি তাপমাত্রা যেমন 133-এ গিয়ে তুমি অ্যামোনিয়াকে যতই চাপ দেও সে কিন্তু তরল হবে না। তাহলে আমরা রান্নাবান্নার কাজে সিলিন্ডারের যে গ্যাস ব্যবহার করি সেটা কিন্তু তরল অবস্থায় ব্যবহার করি, সেই তরলটা কিন্তু তাদের সংকট তাপমাত্রার নিচে চাপে তরল করা হয়েছে তাদেরকে। তারপর হচ্ছে সংকট বা ক্রান্তি বা সন্ধি চাপ, কার্বন ডাইঅক্সাইডের 72.9 এটিএম, অ্যামোনিয়ার হচ্ছে 111.5 এটিএম, হাইড্রোজেন হচ্ছে 12.8 এটিএম, সবগুলাই সঠিক। তো এমসিকিউ যে কোনোটা আসতে পারে, আবার বহুপদী সমাপ্তি সূচক আসতে পারে। তারপর হচ্ছে NaCl এবং বরফের হিম মিশ্রণের তাপমাত্রা কত, ক্যালসিয়াম ক্লোরাইড এবং বরফের হিম মিশ্রণের তাপমাত্রা কত। এই ক্ষেত্রে আমি একটু কথা বলে নিই হিম মিশ্রণ কি। হিম মিশ্রণ হচ্ছে যে একাধিক পদার্থকে একসাথে মিশ্রণ করলে যদি তার গলনাঙ্ক উভয়ের থেকে কমে যায় তাহলে সেই মিক্সচারটাকে আমরা বলি হিম মিশ্রণ। যেমন দেখো বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 68 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দুইটাকে একসাথে মিশাইলে আমরা এই মিশ্রণের তাপমাত্রায় পেয়ে গেলাম কত, -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আলাদাভাবে সোডিয়াম ক্লোরাইড মানে গলনাঙ্ক না, আলাদাভাবে সোডিয়াম ক্লোরাইডের যে তাপমাত্রা এবং বরফের তাপমাত্রা দুইটাকে একসাথে মিশানোর পরে যদি ওই তাপমাত্রা অপেক্ষা কমে যায়, নট গলনাঙ্ক, তাহলে সেটাকে আমরা বলবো হিম মিশ্রণ। তাহলে বরফ এবং NaCl আলাদাভাবে তাদের যে তাপমাত্রা মিশ্রণের পর তাপমাত্রা কমে গেছে -20, এই জন্য এটা হচ্ছে তার হিম মিশ্রণের তাপমাত্রা।
একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড বরফ এদের আলাদা যে তাপমাত্রা এদের তুলনায় এদেরকে একসাথে মিশাইলে তাপমাত্রা অনেক কমে যায়। এটাকে আমরা বলি অনেকটা তাপহারী মিশ্রণ, তাপমাত্রা অনেক কমে গেল তখন সে পরিবেশ থেকে তাপ টেনে নেয়। এটাকে আমরা বলি -54°C। তাহলে তোমাকে মনে রাখতে হবে NaCl এর সাথে বরফ মিশ্রণ করলে এই মিশ্রণের তাপমাত্রা -20, আর ক্যালসিয়াম ক্লোরাইড বরফের মিশ্রণের তাপমাত্রা হবে -54। এগুলো কিন্তু এমসিকিউর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষায়। চলো আমরা পরে এমসিকিউ চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো, আমাদের ঠিক পরের প্রশ্ন হলো যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য ভ্যান-ডের সমীকরণ কী হবে। আমরা জানি ভ্যান-ডের সমীকরণ হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। তো বাস্তব গ্যাসের সমীকরণটা তো আমরা জানি যে P+n² এবং B² B - NB = nRT। তো সেই ক্ষেত্রে যেহেতু 28 গ্রাম বলছে, তাহলে 28 গ্রাম আমরা জানি 1 মোল নাইট্রোজেন সমান 28 গ্রাম, তাহলে 28 গ্রাম যে কথা 1 মোল একই কথা। এই ক্ষেত্রে জাস্ট n তো মোল সংখ্যা, n এর মান 1 বসাইলাম, হয়ে গেল। এটাই হচ্ছে 28 গ্রাম তথা 1 মোল নাইট্রোজেনের জন্য ভ্যান-ডের তথা বাস্তব গ্যাসের সমীকরণ। 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কী হবে। তো আমরা তো জানি 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম, এটা হচ্ছে তার গ্রামাণবিক ভর। তাহলে 4 গ্রাম সমান নিশ্চয়ই 2 মোল হবে, তাহলে n এর মান 2 বসাইলাম, হয়ে গেল। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন তথা 2 মোল হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ Pv = 2RT। এগুলো ছোটো ছোটো এমসিকিউ আসতে পারে। আদর্শ গ্যাসের ঘনত্বের সমীকরণ কি, D = Pm/kT। এই ক্ষেত্রে যদি আমার আদর্শ গ্যাসের চাপ এবং তাপমাত্রা উল্লেখ থাকে এবং গ্যাসের নাম উল্লেখ থাকে আণবিক ভর, তাহলে আমি তার ঘনত্ব বের করতে পারি। আবার ঘনত্ব দেওয়া থাকলে এখান থেকে আমি অন্য কিছু বের করতে পারি। তো মোট কথা হচ্ছে ঘনত্বের সমীকরণ R = Pm/kT, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে 29 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 atm হলে 1/b এর মান এত হয়। তার মানে এত চাপে আয়তন এত হয়, এবং 1/b এর মান যদি এত হয়, তার মানে আয়তন যদি এত হয়, তাহলে চাপ কত হবে। এই ক্ষেত্রে তাপমাত্রা একবার ইউজ হয়েছে, তার মানে তাপমাত্রা স্থির, সুতরাং আমাদের বয়েলের সূত্র নিতে হবে P1V1 = P2V2। এই ক্ষেত্রে আমার দ্বিতীয় অবস্থায় চাপ P2 বের করতে হবে, সেটা লিখলাম। তো এই ক্ষেত্রে আমার চাপ দেওয়া আছে 1 atm, এটাকে ধরলাম P1, আর 1/v এর মান দেওয়া আছে এটা, তাহলে শুধু বির মান যেটা আমি V1 ধরলাম, তাহলে এটাকে আমি উল্টায় নিব। দেখো 1/b এর মান হচ্ছে 0.05, তাহলে শুধু বি কি 1/05, 1/0.05, এই জন্য B1 লিখলাম, এটাকে উল্টায় নিলাম 1/05 = 20। একইভাবে আমার 1/b এর মান পরবর্তী চাপে কত হয় এটা, তাহলে এটা তো হচ্ছে 1/b এর মান, তাহলে শুধু b মানে B2 এটাকে উল্টায় নিতে হবে, এত আসলে। এই মানগুলো এখানে বসাইলাম, হয়ে গেল। এই হচ্ছে আমার এই চাপ কত হবে 0.84 atm। তো বয়েলের সূত্রে এরকম আরও অনেক অঙ্ক আসতে পারে। মোট কথা বয়েলের সূত্রের একটা অঙ্ক আমরা করলাম। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো, আমরা এরপরের এমসিকিউ চলে যাচ্ছি। সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা কিছু নোট জেনে নিচ্ছি যে ব্যাপন হার R = V/T। তাহলে মনে রাখতে হবে, এর আগে একটু বলে নিই ব্যাপন কি। আসলে আমরা জানি যে কোনো পদার্থের কঠিন তরল বা বায়বীয় পদার্থের অণুগুলি অধিক ঘনত্বের অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে আমরা বলি ব্যাপন। আর এই সেম কাজটা যখন কোনো সরু ছিদ্রপথে হয়, তখন তাকে আমরা বলি নিঃসরণ। তাহলে ব্যাপন কি নিঃসরণ কি নিশ্চয়ই বুঝতে পারছো। নিঃসরণ যে কথা, অনুব্যাপন একই কথা। একইভাবে আমরা বলতে পারি যে এই ব্যাপন হচ্ছে ছড়িয়ে পড়া, আর সংকোচন হচ্ছে তার বিপরীত, মানে কি জমাট বেঁধে যাওয়া। তাহলে কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে, আর যদি জমাট বেঁধে যায় তাহলে এটাকে আমরা বলি সংকোচন। আর সরু ছিদ্রপথে যদি ব্যাপন হয়, তাহলে এটাকে আমরা বলবো নিঃসরণ বা অনুব্যাপন। আর ব্যাপন হার হচ্ছে যে কোনো গ্যাসের যে আয়তন ব্যাপন হলো কত সময়ে, অর্থাৎ ব্যাপিত গ্যাসের আয়তনকে ব্যাপনের জন্য ব্যবহৃত সময় দ্বারা ভাগ করলে ব্যাপন হার পাওয়া যায়। তার মানে V/T এর অনুপাতকে ব্যাপন হার বলে। আর এই জিনিসটা যদি সরু ছিদ্রপথ হয়, তখন তাকে আমরা বলবো নিঃসরণ হার বা অনুব্যাপন হার। আর তার ঠিক উল্টো হচ্ছে সংকোচন বা সংকোচন হার। আর ব্যাপন হারের সাথে একটা গ্যাসের ঘনত্বের সম্পর্ক হচ্ছে উল্লেখ্য। ব্যাপন হার, এই হারগুলো শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাপন হার ঘনত্বের ব্যস্তানুপাতিক হবে, তাহলে যার ঘনত্ব বেশি তার ব্যাপন হার কম হবে। যদিও আমাদের মূল সূত্রে বর্গমূলের ব্যস্তানুপাতিক, মেনলি ব্যাপন হারটা ঘনত্বের ব্যস্তানুপাতিক হবে। একইভাবে ব্যাপন হার কোনো গ্যাসের আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম হবে। যেমন আমাদের এখানে প্রশ্ন হলো যে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এদের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। এই ক্ষেত্রে দেখা গেছে যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, এই জন্য তার ব্যাপন হার সবচেয়ে বেশি, কারণ ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক, একইভাবে ঘনত্বের সাথে। তারপরে এই গ্যাসগুলোর মধ্যে কোনটির সংকোচন হার বেশি। এই ক্ষেত্রে আমরা জানি ব্যাপনের ঠিক উল্টা হচ্ছে সংকোচন, তাহলে যার আণবিক ভর বেশি তার সংকোচন হার বেশি।
তারপরে দেখো 27°C 1 atm চাপে এত ml এত গ্রাম এ গ্যাসের আণবিক ভর কত। কারণ এই রিলেটেড আমাদের অনেক সময় ব্যাপন থেকে প্রশ্ন আসে যে দুইটা গ্যাসের জন্য এরকম গাণিতিক ডাটা দেওয়া আছে, বললো যে কার ব্যাপন হার বেশি। সেই ক্ষেত্রে আমাদের উভয়ের আণবিক ভর বের করে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করতে হবে। তার মানে ব্যাপনের মধ্যে এরকম আণবিক ভর রিলেটেড অঙ্ক আসে, কারণ আণবিক ভর জানলেই তো আমরা বুঝতে পারবো কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে আমাদের যে পিভি সমান এনআরটি, সেখানে এন এর পরিবর্তে ডব্লিউ বা এম ব্যবহার করলাম, ব্যবহার করে সেখান থেকে আমি এম বের করলাম। এই ক্ষেত্রে ডব্লিউ দেওয়া আছে 0.31 গ্রাম, আর পিভি সমান এনআরটির অঙ্কে আমরা আর এর মান এটাই নেই, কারণ এখানে তাপমাত্রা, চাপ, আয়তন তিনটা রাশির ইউজ আছে, আমরা আগের ক্লাসে এমসিকিউ আলোচনা করছি। তারপরে তাপমাত্রাকে আমরা কেলভিনে নিলাম 27°C 300 কেলভিন, আর আয়তনকে লিটারে নিলাম, মান পাইলাম 21.81। এটা হচ্ছে এই এ গ্যাসের কি আণবিক ভর। এরকম যদি আরেকটা গ্যাস দেওয়া থাকতো বি, যার আরেকটা পরিমাণ দেওয়া থাকতো, তখন একইভাবে আমরা বি গ্যাসের জন্য আণবিক ভর বের করতাম। তারপরে যে গ্যাসের আণবিক ভর বেশি আমরা বলতাম কি সেই গ্যাসের ব্যাপন হারটা বেশি হবে। তো নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো। তারপরে যে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে 1 মিটার কাঁচ নলের দুই প্রান্ত দিয়ে, তাহলে এখানে কিন্তু আবার বলতেছি যে ব্যাপন হার তুলনার জন্য কিন্তু এরকম দুইটা ডাটা আসতে পারে, সেক্ষেত্রে আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম আসবে। একইভাবে সংকোচন হার দিয়েও ডাটা আসতে পারে। 1 মিটার কাঁচ নলের দুই প্রান্ত দিয়ে HCl ও অ্যামোনিয়া গ্যাস কী করা হলো, চালনা করলে কত দূরে তারা মিলিত হবে। আমরা বলি না কে জানে কত দূরে তারা মিলিত হবে, কত দূরে সুখের ঠিকানা। তো আমরা বলি, তো এখানে এই HCl এবং অ্যামোনিয়া কত দূরে গিয়ে সুখের ঠিকানা খুঁজে পাবে বা মিলিত হবে সেটা দেখি। তো যখন আমরা ওই কত দূরে মিলিত হবে সেক্ষেত্রে আমরা তাদের ব্যাপন হার তুলনা করি, আর দুইটা গ্যাসের ব্যাপন হারের তুলনার সূত্র হচ্ছে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক নিতে হবে। এক্ষেত্রে আমরা জানি ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। তো এই ক্ষেত্রে তুমি জাস্ট ব্যস্তানুপাতিক লিখবো, যেমন এখানে NH3 এর ব্যাপন হার উপরে আছে, এদিকে আণবিক ভরটা নিচে, এইদিকে HCl এর ব্যাপন হার নিচে আছে, এইদিকে কি উপরে, আর এইদিকে রুট মানে বর্গমূল। তাহলে জাস্ট সম্পর্কটা ব্যস্তানুপাতিক লিখতে হবে। তুমি এইদিকে যদি HCl উপরে লিখতে তাহলে এইদিকে HCl নিচে লিখতা। তাহলে এই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্কের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা HCl এর আণবিক ভর বসালাম 36.5, আর অ্যামোনিয়ার হচ্ছে 17, এটার অনুপাত পাইলাম এত। তোমার কাছে যদি বলতো যে HCl এবং অ্যামোনিয়ার ব্যাপন হারের অনুপাত কত, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যেত যে 1.46 হচ্ছে অনুপাত। আর যদি বলতো যে এদের ব্যাপন হার গাণিতিকভাবে তুলনা করো, তাহলে এই পর্যন্ত লিখে তুমি বলতা যে এখন এটার সাথে যদি আমি আর গুণন করি তাহলে HClটা চলে আসতো এর সাথে। দেখো আমি যদি নোট আকারে বোঝাই, যদি আমি এটাকে আর গুণন করি তাহলে কি আসে, আর NH3 ইকুয়াল আসে আর HCl ইন্টু 1.46। তার মানে HClকে 1.46 দ্বারা গুণ করলে NH3 কি হয়, সমান হয়। তাহলে গুণ না করলে সে ছোটো, তাহলে HCl অপেক্ষা অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। তো এই ক্ষেত্রে তুমি যদি মাথায় চিন্তা করো, কারণ আমরা তো জানি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এই ক্ষেত্রে তুমি শর্টকাট মনে রাখো যে অ্যামোনিয়ার ভর যেহেতু কম তার ব্যাপন হার বেশিই হবে। তাহলে এরকম যদি গাণিতিক তুলনা আসে সেক্ষেত্রে তুমি অনুপাত বের করে ডাইরেক্ট বলে দেবা যেহেতু অ্যামোনিয়ার কি আণবিক ভর কম সেহেতু তার ব্যাপন হার বেশি। আর কিন্তু এখন তো আমাকে বলছে যে কাঁচ নলে কি এরা কত দূরে মিলিত হবে সেই দূরত্বটা বের করতে হবে। এই ধরনের অঙ্কের বেলায় আমরা প্রথমে এই অনুপাতের যোগফলটা বের করে নেব। এত অনুপাত 1.46, তাহলে তার নিচে তো অটোমেটিক কী আছে, 1 আছে, নিচে 1 না দিলেও তো আছে নাকি। তাহলে ব্যাপন হারের অনুপাতটা কি দাঁড়াচ্ছে 1.46 অনুপাত 1। তাহলে ব্যাপন হারের মোট অনুপাত হচ্ছে এই দুইটা যোগ করলে 2.46। এই ক্ষেত্রে তোমাকে মোট অনুপাত বের করতে হবে। তারপরে লিখবা কাঁচ নলে HCl দ্বারা অতিক্রান্ত দূরত্ব। কাঁচ নলের দূরত্ব দৈর্ঘ্য যেতে 1 মিটার ছিল, তুমি ইচ্ছে করলে এটাকে 100 সেন্টিমিটার করে নিতে পারো। আর এমসিকিউর উত্তর যদি মিটারে থাকে তাহলে মিটারে কাজ করবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে কাজ করবা। তাহলে 1 মিটারের মোট অনুপাত হচ্ছে 2.46, এর এক অংশ যাবে কে, ওই HCl। কারণ এই ক্ষেত্রে তুমি মনে রাখবো আমাদের দুইটা অনুপাত, একটা হচ্ছে 1.46 আর একটা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যার ব্যাপন হার বেশি তার অনুপাতও বেশি। তাহলে HCl এর ব্যাপন হার কম তার অনুপাত কম মানে 1, আর অ্যামোনিয়ার অনুপাত হবে 1.46। তাহলে যেহেতু আমি এই দুইজনের মধ্যে HCl বের করতেছি, HCl এর ব্যাপন হার কম, এজন্য তার নিজের অনুপাতটা কম হবে। এজন্য কাঁচ নল 1 মিটারের মোট যে অনুপাত 2.46 এর এক অংশ হবে HCl এর ব্যাপন হার। তাহলে তুমি সবসময় এক অংশটা আগে বের করবা। এই ক্ষেত্রে তুমি এর মান পাইলা 0.40 মিটার। তাহলে নলের দৈর্ঘ্য যেহেতু 1 মিটার, তাহলে 1 মিটার থেকে 0.40 বিয়োগ করলে তুমি পরেরটা পেয়ে যাচ্ছ 0.6 মিটার।
আর যদি তুমি এটা গাণিতিকভাবে বের করো তাহলে লিখতে হবে 1-এর 2.46-এর 1.46, এনে বেশি অনুপাতটা নিতে হবে, কারণ কি এই অ্যামোনিয়ার ব্যবহারটা বেশি ছিল, তাহলে দুইটা যোগ করলে আবার 1 মিটার হচ্ছে। তো এই ক্ষেত্রে শর্ট টেকনিক কি, শর্ট টেকনিক হচ্ছে তুমি 1-এরটা আগে বের করবা, মানে যে অনুপাত তো একটা 1.46 আর একটা 1 থাকবে, 1-এরটা তুমি আগে বের করবা। তো 1-এরটা বের করলে তোমার সিস্টেম কি জাস্ট কাঁচ নলকে ওই ব্যবহারের যে মোট অনুপাত সেটাতে ভাগ করলেই হবে। তাহলে তোমার এখানে শর্টকাট মেথড কি দাঁড়াইলো, সেটা হলো কাঁচ নলের দৈর্ঘ্যকে ব্যাপন হারের মোট অনুপাত দিয়ে ভাগ করলে তুমি যার ব্যাপন হার কম সেটা তুমি পেয়ে যাবে, কারণ তুমি তো উপরে অনুপাত 1 নিচ্ছ। তাহলে এই ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি হচ্ছে কাঁচ নলের দৈর্ঘ্য যাই থাকুক সেক্ষেত্রে তুমি জাস্ট অনুপাতটা বের করবা, সেই অনুপাত দিয়ে তুমি কাঁচ নলের দৈর্ঘ্যকে ভাগ করে দেবা, ভাগ করে দিলে তুমি এই মানটা পেয়ে যাবা। তার মানে এটা হচ্ছে যার ব্যাপন আর কম সেটা পেয়ে যাবা, তাহলে মোট নল থেকে এটা বিয়োগ করলে তুমি বেশিটা পেয়ে যাবা। তাহলে শর্ট টেকনিক কী দাঁড়ালো, এই ধরনের অঙ্কের বেলায় আমরা এমসিকিউ কী করব, যে যার ব্যাপন ওই যে কাঁচ নলের যে দৈর্ঘ্য সেটাকে ব্যাপনের মোট অনুপাত দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি পেয়ে যাব যে কম দূরত্ব অতিক্রম করবে এটা পেয়ে যাব, তাহলে ওইটা থেকে বিয়োগ করলে বেশিটা পেয়ে যাব। নিশ্চয় বুঝতে পারছো এই ধরনের কাঁচ নলের দৈর্ঘ্যে কে কতটুকু দূরে যাবে গিয়ে মিলিত হবে, অর্থাৎ তাদের ব্যাপন হার তুলনা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ফলো করো আমাদের টপিকটা হচ্ছে আংশিক চাপ রিলেটেড আলোচনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রে সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো আংশিক চাপকে আমরা জানি যে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে প্রতিটা উপাদানের নিজস্ব চাপ হচ্ছে তার আংশিক চাপ। তাহলে সত্য হচ্ছে যে স্থির তাপমাত্রায় গ্যাসগুলি পরস্পর কী হইতে হবে, বিক্রিয়াহীন, মানে এমন একটা তাপমাত্রায় তাদেরকে মিক্সচার করতে হবে যে তাপমাত্রায় তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। ঠিক এই অবস্থায় প্রত্যেকটা গ্যাসের যে ব্যক্তিগত চাপ সেটা হবে তার আংশিক চাপ। আর ডাল্টন কি বলছে যে স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে যে মোট চাপ সেটা উপাদান গ্যাসগুলির আংশিক চাপের যোগফলের সমান হয়, এটাকে আমরা বলি ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আংশিক চাপকে এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রকে নিশ্চয়ই বুঝছো। এই রিলেটেড আমরা কিছু গাণিতিক সমাধান করব। প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন এবং 32 গ্রাম মিথেনকে 200 মিলিমিটার পারদচাপে মিশ্রিত করলে রোমান সংখ্যা 1 মিথেনের আংশিক চাপ হবে 160 মিলিমিটার ইজি মানে পারদচাপ, আর অক্সিজেন আংশিক চাপ হবে 40 মিলিমিটার পারদচাপ, আর মোট চাপ হবে 200 মিলিমিটার ইজি। তো এখানে আমাদের আনসার হচ্ছে সবগুলোই সঠিক। তো আমরা এর একটু ব্যাখ্যায় যাচ্ছি। যখন এই কোনো অঙ্কের মধ্যে গ্যাসের ভর দেয়া থাকবে বা মোল সংখ্যা উল্লেখ থাকবে, তাহলে ভর অথবা মোল সংখ্যা এরকম যদি উল্লেখ থাকে তখন আংশিক চাপ বের করার সূত্র হবে আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে সেক্ষেত্রে আমার দরকার লাগতেছে মোল ভগ্নাংশ আর মোট চাপ তো প্রশ্নে দেয়া আছে। আমরা জানি মোল ভগ্নাংশ সমান হচ্ছে নিজস্ব মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা, অর্থাৎ কোনো একটা উপাদানের ব্যক্তিগত মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোল ভগ্নাংশের জন্য লাগতেছে মোল সংখ্যা, যেহেতু এখানে বর দেয়া আছে মোল সংখ্যা সরাসরি দেয়া নাই, সেক্ষেত্রে আমাদের আগে মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যার সূত্র হচ্ছে জানা ভর ভাগ আণবিক ভর বা প্রদত্ত ভর ভাগ আণবিক ভর। যেমন অক্সিজেনের প্রদত্ত ভর হচ্ছে 16, এটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলাম, পেয়ে গেলাম মোল সংখ্যা। একইভাবে মিথেনের প্রদত্ত ভর হচ্ছে 32, এটাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলাম, মিথেনের আণবিক ভর 16, পেয়ে গেলাম তার মোল সংখ্যা। তারপর হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি, যেমন অক্সিজেনের এক্স অক্সিজেন মানে অক্সিজেনের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে অক্সিজেনের নিজস্ব মোল সংখ্যা হচ্ছে 0.5 ভাগ হচ্ছে মোট মানে দুইটার যোগফল মোট মোল সংখ্যা, পেয়ে গেলাম তার মোল ভগ্নাংশ। একইভাবে মিথেনের মোল ভগ্নাংশ নিজস্ব মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল ভগ্নাংশ। তোমার মোল ভগ্নাংশগুলো বের করা ঠিক হইলো কিনা এর জন্য তুমি একটা শুদ্ধি পরীক্ষা করতে পারো। কেমন, তোমার মনে রাখবা যে একটা গ্যাস মিশ্রণে বা যে কোনো মিশ্রণে উপাদানগুলির মোট মোল ভগ্নাংশ সর্বদাই 1 হবে। যেমন আমাদের এখানে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা মিথেন, তাহলে এদের মোল ভগ্নাংশের যোগফল 0.2 আর 0.8 যোগ করলে 1 হয়। যদি 10টা থাকে তাহলে যোগফল 1 হবে, এটা হচ্ছে ধ্রুব সত্য। তাহলে মিশ্রণে মোট মোল ভগ্নাংশ 1 হয়। তাহলে মোল ভগ্নাংশ কি, কোনো একটা উপাদানের নিজস্ব মোল সংখ্যাকে মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন আমি একটা মজা করে গল্প বলি, যেমন তুমি রাতের বেলা শোয়ার সময় চিন্তা করতেছো যে সারাদিন কতগুলো সাদা মিথ্যা আর কালো মিথ্যা কথা বললা। সাদা মিথ্যা মানে যে মানুষের সরাসরি সামনাসামনি যে মিথ্যা বলে, আর গোপনে যেটা সেটা হচ্ছে কালো মিথ্যা। এখন তুমি যদি যে কোনো একটা মিথ্যাকে মোট মিথ্যা সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে পেয়ে গেলাম মিথ্যা ভগ্নাংশ। যদি সাদা মিথ্যাকে মোট মিথ্যা দিয়ে ভাগ করো তাহলে সাদা মিথ্যা ভগ্নাংশ পেয়ে গেলা। এখন রাতের বেলা তো ঘুমাইলাই ভগ্নাংশ বের করে, সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতেছো রাতে তো আমি অনেকগুলো স্বপ্নে দেখছি, অনেক দিকে ঘোরাফেরা করছি, খুবই ভালো কাটছিল স্বপ্ন। এখন তুমি ভাবতেছো তাহলে আমি স্বপ্নের ভগ্নাংশ বের করে ফেলি। তখন যে কোনো একটা স্বপ্নকে কী করলা,
টোটাল স্বপ্ন দিয়ে কী করলা, ভাগ করে দিলা, মানে মোট কয়টা স্বপ্ন দেখছো এটা দিয়ে ভাগ করে দিলা, তাহলে পেয়ে গেলা স্বপ্নের ভগ্নাংশ। ইটস কল স্বপ্নের ভগ্নাংশ, মানে কি ফলস, মানে ড্রিম ফ্র্যাকশন অফ, মানে এটাকে আমরা কি বলি যে মানে ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ ড্রিম মানে কি স্বপ্নের ভগ্নাংশ। যাই হোক, তাহলে স্বপ্নের ভগ্নাংশ বাই করলাম, একটু দেরি হয়ে গেলো, মানে স্বপ্নের মধ্যে ঝামেলা হয়েছিল। যাই হোক, তাহলে মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে আংশিক চাপের জন্য দরকার কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আর মোল ভগ্নাংশের জন্য দরকার মোল সংখ্যা বের করে নিলাম। এখন দেখো মিথেনের আংশিক চাপ, পি অফ মিথেন মানে মিথেনের আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ, ওই যে 0.8 বার করছিলাম 0.8। তাহলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ 200 ATM প্রশ্নে দেওয়া ছিল, পেয়ে গেলাম 160 মিলিমিটার ইজি। আর একইভাবে অক্সিজেন বের করলাম, এই দুইটা যোগ করলে মোট চাপ পেয়ে গেলাম। তাহলে আমার 1 নম্বর অপশনে ছিল মিথেনের আংশিক চাপ এত, অক্সিজেনের এত, আর মোট চাপ হচ্ছে এত, তাহলে সবগুলোই মিলে গেছে, তার মানে সবগুলোই সঠিক উত্তর। তো তোমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নে তো মোট চাপ দেওয়াই ছিল, তাহলে আমি আবার বের করলাম কেন? এটা হলো প্রশ্ন অনুসারে, আর ডাটা অনুসারে মোট চাপ হচ্ছে এটা। যদি প্রশ্ন অনুসারে মোট চাপ আর ডাটা অনুসারে মোট চাপ সমান হয়, অর্থাৎ আংশিক চাপের যোগফল ডাটা অনুসারে প্রশ্নের মোট চাপের সমান হয়, তাহলে তুমি বলতে পারবা যে এই ডাটাটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে, কারণ ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে আংশিক চাপের যোগফল মোট চাপের সমান হয়। যদি সৃজনশীল এটা আসে যে প্রমাণ করো এটি ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে কিনা, তাহলে কিন্তু তুমি এভাবে বলে দিতে পারো সুতরাং এই ডাটাটি ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। তো শিক্ষার্থীরা ফলো করো, এরপরে যে আমাদের প্রশ্নটা, সেখানে একটা পাত্রের মধ্যে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 800 ml এবং 300 মিলিমিটার পারদ চাপে এক গ্যাস, এবং আরেকটা পাত্রে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 মিলিমিটার পারদ চাপে 500 ml বি গ্যাস। এখন একটা স্টপ কোর দিয়ে এই দুইটা পাত্রের একটা নল ছিল যেটাকে বন্ধ রাখা হয়েছে, কারণ এই সুইচটা দিয়ে নলটা বন্ধ আছে, এই জন্য এটাকে আমরা বললাম বন্ধ নল বা স্টপ কর্ক। এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে স্টপ কর্ক খোলা অবস্থায় এ ও বি গ্যাসের আংশিক ও মোট চাপ কত হবে, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে 35 নং মানে এটা অনুসারে, তার মানে এখানে যে আমি মোট চাপ পাইলাম ও 40 ডিগ্রি সেলসিয়াসে মোট চাপ কত, তাহলে আগের তো মোট চাপ যেটা পাইলাম এই অনুসারে 40-এ কত হবে। আরেকটা হচ্ছে এ ও বি গ্যাসকে 5 লিটার আয়তনের পাত্রে মিশ্রিত করলে মোট চাপ কত হবে। এখানে মূলত 3 ধরনের প্রশ্ন আসে। উল্লেখ্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে সৃজনশীলে একই ধরনের প্রশ্ন, তুমি সৃজনশীলে এগুলো থেকে উত্তর করতে পারো। সেম প্রশ্ন আমাদের সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কুইশনে বা সৃজনশীল আসতে পারে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানে আলোচনা করতেছি। আমি যদিও আমার সাজেশন ক্লাসে কিন্তু এগুলো দিয়েছি, কিন্তু সেখানে লিখিত নোট দিয়েছি, এখানে আমি একটু ব্যাখ্যা করে বলতেছি, তাহলে একটু ফলো করো। আমি প্রথম প্রশ্নটা সলভ করতেছি, স্টপ কোর খোলা অবস্থায় এ ও বি গ্যাসের আংশিক এবং মোট চাপ নির্ণয়। তাহলে মনে রাখবা, যখন কোনো গ্যাসের নিজস্ব চাপ আয়তন উল্লেখ থাকবে সেক্ষেত্রে আমরা আংশিক চাপ নির্ণয় করব এই সূত্রের সাহায্যে, নিজস্ব চাপ ইন্টু আয়তন বা মিশ্রণের মোট আয়তন। এখানে P1 মানে এ গ্যাসের নিজস্ব চাপ, B1 মানে এ গ্যাসের নিজস্ব আয়তন বা মিশ্রণের মোট আয়তন B1 + B2। এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এ গ্যাসের জন্য তার নিজস্ব চাপ P1 = 300 মিলিমিটার, B1 = 800 ml যেটা দেওয়া ছিল। একইভাবে বি গ্যাসের জন্য এগুলো দিলাম। এই ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুই অবস্থায় চাপের একক সেম রাখতে হবে, কারণ দুইটাই মিলিমিটার আছে আমি চেঞ্জ করি নাই। আবার দুই অবস্থায় আয়তনের একক সেম রাখতে হবে, যেহেতু সেম আছে আমি চেঞ্জ করি না। সেম না থাকলে কিন্তু একজাত করে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ, কারণ সাধুচলিত মিশ্রণ করা যাবে না, অর্থাৎ এককের সাদৃশ্য রেখা অঙ্ক করতে হবে। তারপরে আমরা লিখলাম এ গ্যাসের আংশিক চাপ, তার মানে পিএ মানে এ গ্যাসের আংশিক চাপ, নিজস্ব চাপ ইন্টু আয়তন বা মিশ্রণের মোট আয়তন, মান বসাইলাম, পেয়ে গেলাম এত মিলিমিটার। একইভাবে বি গ্যাসের আংশিক চাপ, নিজস্ব চাপ ইন্টু আয়তন বা মিশ্রণের মোট আয়তন, পেয়ে গেলাম এত। দুইটা যোগ করলাম, পেয়ে গেলাম কি মোট চাপ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্নে আমরা কিভাবে আংশিক এবং মোট চাপ নির্ণয় করব। এখন আমরা আলোচনা করব যে 36 নম্বর প্রশ্নটা, যে এই যে মোট চাপটা পাইলাম, দেখো এই মোট চাপটা কিন্তু আমার মূলত কত তাপমাত্রায় মোট চাপ, ফলো করো তো, আমার উদ্দীপকে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ হচ্ছে এটা। তাহলে আমাকে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ কত। তাহলে আমি যদি এই 30 ডিগ্রিকে T1 ধরি, এই চাপটাকে P1 ধরি, তাহলে এই তাপমাত্রাটাকে যদি আমি T2 ধরি, তাহলে T1 তাপমাত্রায় চাপ হচ্ছে P1, তাহলে T2 তাপমাত্রায় আমার চাপ মানে P2 কত। তার মানে আমাকে বের করতে হচ্ছে কি তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, যেটা হচ্ছে আমাদের কি গ্যালুসেকের গ্যাসায়তন সূত্র। তো চলো আমরা এই গ্যালুসেকের গ্যাসায়তন সূত্র থেকে P2টাকে বের করে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফলো করো, আমরা যে কথাটা আলোচনা করতেছিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যদি এত হয়,
তাহলে 40°C তাপমাত্রায় চাপ কত আমাদের আগের প্রশ্ন অনুসারে। এক্ষেত্রে আমাদের গ্যালোসেকের গ্যাস আয়তন সূত্র নিতে হবে, P1/T1 = P2/T2। এখান থেকে P2 ফ্রি করলাম, মানগুলো বসাইলাম, পেয়ে গেলাম। এটি হচ্ছে আমার 40°C তাপমাত্রায় মোট চাপ। তাহলে এই ধরনের প্রশ্নে তোমাকে আগের আমাদের 35-এর অঙ্ক অনুসারে মোট চাপ বের করে নিতে হবে। সেটা হবে এই ডাটার যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় হচ্ছে আমার মোট চাপ। তাহলে যদি নতুন কোনো তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেই তাপমাত্রায় চাপ কত, এই ক্ষেত্রে আমরা গ্যালোসাককে ইউজ করব। তারপরে চলো আমাদের যে পরের প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই গ্যাস মিশ্রণটাকে যদি আমরা এখানে বলা ছিল যে যদি 5 লিটার আয়তনের পাত্রে কি করা হয়, মিশ্রিত করা হয়, তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে। অর্থাৎ নতুন পাত্রের আয়তন যখন উল্লেখ থাকবে তখন আমরা কিভাবে মোট চাপ বের করব, চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা ফলো করো, যখন আমাদের প্রশ্ন করা হবে এরকম যে এই দুইটা গ্যাসকে যদি নতুন কোনো পাত্রে মিক্সড করা হয়, যেমন আমাদের বলা হয়েছে যে দুইটা পাত্রের গ্যাসকে 5 লিটার আয়তনের পাত্রে মিক্সড করলে মিশ্রণের আংশিক এবং মোট চাপ কত হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে সূত্রটা হবে যেমন এক গ্যাসের আংশিক চাপ নিজস্ব চাপ ইন্টু আয়তন, এটা ঠিক আছে। নিচে যে আমরা আগে লিখতাম মিশ্রণের মোট আয়তন B1 + B2, এই ক্ষেত্রে লিখব ভি। তার মানে এই বিটা হবে নতুন পাত্রের আয়তন, কারণ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যে পাত্রে রাখা হয় তারা ওই পাত্রেরই কী করে, মোট আয়তন দখল করে। যেহেতু আমাদের নতুন পাত্রের আয়তন বলছে 5 লিটার, যেহেতু আমাদের অঙ্কে আয়তন ml ইউজ আছে, এই জন্য আমরা 5 লিটারকে 5000 ml করে নেব। তাহলে P1 হচ্ছে ওই যে এটার জন্য 300, B1 হচ্ছে 800, উপরে নিলাম P1 B1, আর নিচে হচ্ছে মোট আয়তন 5 লিটার মানে 5000 ml। ওই যে এককের সাদৃশ্যের জন্য লিটারকে ml করে নিলাম, পেয়ে গেলাম 48 মিলিমিটার পারদ চাপ। একইভাবে বি গ্যাসের জন্য নিজস্ব চাপ ইন্টু আয়তন বা মিশ্রণের মোট আয়তন মানে যে নতুন পাত্রের আয়তন, কারণ পাত্রের আয়তনই গ্যাস মিশ্রণের আয়তন, বসালাম, এত পেয়ে গেলাম, দুইটা যোগ করলাম, পেয়ে গেলাম। এই হচ্ছে আমার মিশ্রণের কি, মোট চাপ। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইভাবে বিভিন্ন নিয়মের আংশিক চাপ নির্ণয়। আমরা মূলত এখানে 4 ধরনের আংশিক চাপ নির্ণয় করলাম। গ্যাসের মোল সংখ্যা উল্লেখ থাকলে আংশিক চাপ = মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তারপরে গ্যাস মিশ্রণে উপাদান গ্যাসের নিজস্ব চাপ আয়তন উল্লেখ থাকলে আংশিক চাপ, মোট চাপ নির্ণয়। নতুন পাত্র আয়তন উল্লেখ থাকলে, নতুন তাপমাত্রা উল্লেখ থাকলে, এই 4 ধরনের আংশিক চাপই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে যে আজকের ক্লাস থেকে যথেষ্ট এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত বা জ্ঞান অনুধাবন এমসিকিউ এগুলো কমন পড়বে সেই প্রত্যাশায় শেষ করছি।